মা, এই নিন, আপনার জন্য গরম গরম চা করে এনেছি, আর তার সাথে বিস্কুট। আপনি যেই প্রজাপতি বিস্কুট খেতে ভালোবাসেন, আমি সেই বিস্কুটটাই আপনার জন্য এনেছি। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু সকাল থেকে আমার ভীষণ মাথা ব্যথা করছে। আমি কিছুতেই খাট থেকে উঠতে পারছি না, তাই জন্য তোমাকে বললাম আমাকে আদা দিয়ে চা করে নিয়ে এসে দাও। আমার ভীষণ মাথা ব্যথা করছে, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না, কিছুদিনের মধ্যেই হয়তো মরে যাব। আর এই যে স্বপন, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার মাথা টিপে দাও, আর না হলে আমার গলা টিপে আমাকে মেরে ফেলো। ব্যাস, অমনি নাটক শুরু হয়ে গেল। সত্যি আমার বউ যে এত ড্রামাবাজ, ও যদি আমার বউ না হতো তাহলে আমি তো বুঝতেই পারতাম না। কেউ যে কি করে এত ড্রামা করতে পারে কে জানে। বউমাকে ঝামেলায় ফেলার জন্য এরকম করছে, কি মুশকিল। কখন থেকে বলছি তোমাকে একটু ডাক্তার ডেকে নিয়ে আসো, আমার বুকটাও কেমন যেন ধরপড় ধরপড় করছে। তুমি কি চাইছো? আমি যাতে মরে যাই, তাই তো? আমি সত্যি আর বেঁচে থাকবো না। ওরে বাবা গো। এভাবেই পরিদেবী মাথা ব্যথার নাটক করতে থাকে, কারণ সে ভীষণ পরিমাণে ড্রামাবাজ মহিলা ছিল। আর তার ড্রামাবাজি আরো বেড়ে যায় যখন তাকে বাড়ির কোনো কাজ করতে বলা হয়। আসলে পরিদেবী প্রচন্ড পরিমাণে অলস প্রকৃতির মহিলা ছিল, তাই তাকে যখনই তার বৌমা বাড়ির কোনো কাজ করতে বলতো, তখনই সে কখনো মাথা ব্যথা, কখনো নাক ব্যথা, কখনো হাত ব্যথা এইসব নাটক করতে শুরু করে। আর আজকেই সকালবেলা নীলিমা যখন তার শাশুড়ি মাকে বলে, মা, সকাল থেকে আমার ভীষণ জ্বর, তাই আমি ভেবেছিলাম দুপুরবেলার রান্নাটা আপনাকে করতে বলবো, আর রাত্রিবেলা আমি ঠিক সুস্থ হয়ে গেলে রান্না করে নেব। কিন্তু আপনার যা শারীরিক অবস্থা দেখছি, আপনি তো খাট থেকে উঠতেই পারবেন না, তাই আপনি মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমান, একটু বিশ্রাম করুন। আমি দুপুরবেলা রাত্রিবেলা দুবেলারই রান্না করে নেব। এই কথা শুনে পরিদেবী খুবই খুশি হয়, কারণ তাকে যাতে দুপুরবেলা রান্না করতে না হয় সেই জন্যই সে মাথা ব্যথার নাটক করতে শুরু করেছিল। আর সে খুব ভালোভাবেই জানে, যদি সে মাথা ব্যথার নাটক করে তাহলে তার বোকা ভোলা ভালা বৌমা তাকে আর বাড়ির কোনো কাজ করতে বলবে না। আর সে যেটা ভাবে ঠিক তেমনটাই হয়। সত্যি বৌমা, আমার খুব খারাপ লাগছে। তোমার জ্বর, তাই তুমি আমাকে বলেছিলে দুপুরবেলা রান্নাটা করে নিতে, কিন্তু আমি তোমার কোনো সাহায্য করতে পারলাম না। এরকম ভাবে তোমাকে জ্বরের মধ্যেই সারাদিন বাড়ির কাজ করতে হবে। আমি সব ঠিক করে নেব মা, কোনো ব্যাপার নয়, আপনি আরাম করুন। এই বলে নীলিমা সেখান থেকে চলে যায়। আর সে জ্বর অবস্থাতেই গা ব্যথা, মাথা ব্যথা নিয়ে দুপুরবেলা রান্না থেকে শুরু করে কাপড় কাচা, ঘর মোছা সব কাজ করে। আর অন্যদিকে তার শাশুড়ি মা মাথা ব্যথার নাটক করে ঘরে বসে থাকে। আর যখন তার বৌমা সারাদিনের কাজ করা হয়ে যায়, তখনই তার শাশুড়ি মা একেবারে সুস্থ হয়ে ওঠে। বৌমা, আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। সারাদিন ঘুমিয়ে একেবারে মাথা ব্যথা গায়েব, আর ওষুধ খেতেও হয়নি। আমি এবার চললাম, সন্ধ্যাবেলা একটু বান্ধবীর সঙ্গে গিয়ে দেখা করে আসি, না হলে আবার যদি মাথা ব্যথা শুরু হয়। সে কি, এই একটু সময়ের মধ্যে আপনার মাথা ব্যথা ঠিক হয়ে গেল, আর আপনি এখন আপনার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবেন? না না, কোনো দরকার নেই, আপনি আরাম করুন, কারণ আবার যদি শরীর খারাপ হয় তাহলে কি করবেন আপনি? পরিদেবী তার বৌমার কোনো কথাতেই পাত্তা দেয় না। সে তার বান্ধবীর সঙ্গে একেবারে হেসে খেলে দেখা করতে চলে যায়। আর বৌমা ভালো করে বুঝতে পারে যে তার শাশুড়ি মা ড্রামাবাজি করেছে, যাতে তাকে আজকে রান্না বান্না করতে না হয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন পরিদেবী এবং স্বপন বাবু দুজনে এক জায়গায় বসে চা খায়, আর অন্যদিকে তাদের বৌমা ঘরবাড়ি পরিষ্কার করে। ঠিক এমন সময় নীলিমার বাবা প্রীতম বাবু তাদের বাড়িতে আসে। আর মেয়েকে এভাবে বাড়ির কাজকর্ম করতে দেখে তার খুবই খারাপ লাগে। এ কি মা, তুই ঘর মুছছিস কেন? তোদের বাড়িতে কাজের লোক নেই? বিয়ের আগে তো তোর মা তোকে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে দেয়নি, আর তুই এখন এরকম কাজের মাঝির মতো ঘর বাড়ি পরিষ্কার করছিস? ছি ছি ছি, আমার বিষয়টা কিন্তু মোটেই ভালো লাগছে না। তোকে তো বিয়ের আগে আমরা রাজরানী করে রেখেছিলাম, আর এখন তুই চাকরানি হয়ে গেছিস। বাবা চুপ করো, কেন এরকম করে বলছো? আর বিয়ের পর আমি যদি নিজের সংসারের কাজকর্ম করে থাকি, তাহলে কি আমি কাজের বউ হয়ে যাব? তুমি বসো, আমি তোমার জন্য একটু জল খাবার নিয়ে আসছি। সকালবেলা আমি নিজে হাতে লুচি আর তরকারি বানিয়েছি। প্রীতম বাবু তার মেয়ের কথা শুনে আর কিছু বলে না। সে নীলিমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের সঙ্গে গল্প করতে বসে পড়ে। আর এমন সময় হঠাৎ করে পরিদেবী আবার ড্রামাবাজি করতে শুরু করে দেয়। আর বলবেন না দাদা, বয়স হচ্ছে তো, তাই হাঁটুতে যা ব্যথা, আমি তো একেবারে চলতে ফিরতে পারি না। কিন্তু আমি আপনার মেয়েকে কতবার বলেছি বাড়ির কাজকর্ম করতে হবে না, আমি কাজের মাসি রেখে দিচ্ছি। কিন্তু আপনার মেয়েটা যা কিপটে, কাজের মাসির পেছনে টাকা খরচা করতেই চাই না, আর নিজেই বাড়ির সব কাজ করে। আমিও বুড়ি মানুষ, কিভাবে ঘর বাড়ি মুছবো বলুন তো? পরিদেবীর এরকম নাটক দেখে প্রীতম বাবু তাকে চোখের নিমেষেই বিশ্বাস করে।
আর তার মেয়ে যখন জলখাবার নিয়ে আসে তখন সে তার মেয়েকেই বকাবকি করতে শুরু করে। আর কিছুক্ষণ পর প্রীতম বাবু যখন নিজের বাড়িতে ফিরে যায়, মা, আপনি আমার বাবার সামনে আমাকে কেস খাইয়ে দিলেন। আমি কিপটে, আমি টাকা খরচা করে কাজের মাসি রাখতে চাই না, তাই তো? আপনি তো নিজেই আপনার ছেলের টাকা বাঁচানোর জন্য কাজের মাসি রাখেননি, আর আমাকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছেন, সেটা তো আপনি একবারও বলেননি। পরিদেবী তার বৌমার কথাই কোনো রকম পাত্তা না দিয়ে পায়ে বুট জুতো পরে পার্কে দৌড়ানোর জন্য তৈরি হয়ে নেয়। আর তাকে দেখে স্বপনবাবু ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার পরি, তুমি যে বললে তোমার হাঁটুতে নাকি ভীষণ পরিমাণে ব্যথা, এখন তুমি পার্কে দৌড়াতে যাবে কি করে? প্রত্যেকদিনই তো পার্কে দৌড়াও, আজকে হাঁটু ব্যথা নিয়ে পার্কে দৌড়াতে যেতে হবে না। হ্যাঁ, বাবা তো একদম ঠিক কথাই বলেছে। আর আমার বাবার সামনে আমি এমনিতেও খারাপ হয়ে গেছি, সুতরাং আপনাকে আর এখন দয়া করে বাইরে বেরোতে হবে না। আমি কিন্তু এখনই ঘর বাড়ি মুছেছি, তাই আপনি পা পিছলে পড়ে যেতে পারেন। আরে ধুর, তোমরা চুপ করো তো। আর বৌমা, তুমি কেন বুঝতে পারছো না আমার কোনো হাঁটুতে ব্যথা নেই? আমি যদি এই কথাটা তোমার বাবাকে না বলতাম তাহলে উনি তো আমাকে ভুল বুঝতেন। সেই জন্য আমি ইচ্ছা করে পায়ে ব্যথার নাটক করেছি আর বলেছি তুমি কিপটে, কারণ উনি যদি জানতে পারেন যে আমি ইচ্ছা করে ওনার মেয়েকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছি তাহলে আমার একটা খারাপ প্রতিচ্ছবি তৈরি হতো। আর তাছাড়া তুমি তো সংসারের কাজই করছো, এরকম ভাবে শাশুড়ি মায়ের মুখের উপর কথা বলতে নেই বৌমা। এই বলে পরিদেবী একেবারে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর পার্কে গিয়ে দৌড়াতে শুরু করে দেয়। এভাবে এবারও শাশুড়ি মায়ের ড্রামাবাজির কাছে তার বৌমা একেবারে ফেঁসে যায়। এভাবে প্রত্যেকদিন পরিদেবী কোনো না কোনো ভাবে ড্রামাবাজি করতে থাকে, কিন্তু এবার জল বৌমার মাথার উপর দিয়ে গড়িয়ে যায়। ফলে নীলিমা কিছুতেই তার শাশুড়ি মায়ের ড্রামাবাজি সহ্য করতে পারে না। তাই সে ঠিক করে এবার সে তার শাশুড়ি মাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। আজকে ঘর মোছার সময় আমি ইচ্ছা করে মাটিতে বেশি করে জল ফেলে রাখবো, তারপর দেখি শাশুড়ি মা কি করে। ওনার প্রত্যেক দিনের নাটক একেবারে বেরিয়ে যাবে। আমাকে দিয়ে একেবারে গাধা খাটুনি খাটিয়ে নেওয়া আর সবসময় নাটক করে নিজেকে কাজ থেকে বাঁচিয়ে নেওয়া, আজকে আমি সব মজা দেখাবো। এই বলে নীলিমা যখন ঘর বাড়ি পরিষ্কার করে তখন সে ইচ্ছা করে মাটিতে বেশি করে জল ফেলে রাখে। আর তার শাশুড়ি মা যখন সকালবেলা ঘুম থেকে উঠে পেপার পড়বে বলে বাইরে বেরোয় তখন সে জলে পা পিছলে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে কোমরে ব্যথায় সে বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তখনই সেখানে স্বপন বাবু চলে আসে। কি হলো গিন্নি, তুমি এরকম করে মাটিতে শুয়ে আছো কেন? তাড়াতাড়ি করে উঠে পড়ো। আমি কি ইচ্ছে করে মাটিতে শুয়ে আছি? তাড়াতাড়ি আমার হাত ধরো, আমাকে তোলো। কোমর যন্ত্রণায় আমার কোমর একেবারে ফেটে পড়ছে। কি করে মাটিতে জল পড়লো কি জানি, আমি পা পিছলে মাটিতে পড়ে গেছি। তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও স্বপন। পরিদেবীর এরকম শারীরিক অবস্থা দেখে স্বপন বাবু কিছুতেই বিশ্বাস করতে চায় না। সেভাবে তার কাজ চোর বউ আবার হয়তো কাজ থেকে বাঁচার জন্য এরকম ড্রামাবাজি করছে। আমি তোমাকে বাঁচাতে পারবো না পরি, কারণ বুঝতে পেরেছি তুমি নাটক করছো। আর দয়া করে তোমাকে নাটক করতে হবে না, কেননা বৌমা আজকে সারাদিনই বাড়িতে কাজ করে নেবে আর আমি ব্যাংকের কাজ করতে চললাম। রোজ রোজ তোমার এইরকম নাটক কিন্তু আমার ভালো লাগে না। এই বলে স্বপন বাবু বাড়ি থেকে বেরিয়ে যায় আর পরিদেবী মাটিতে পড়েই ছটফট করতে থাকে। প্রত্যেকদিন শাশুড়ি মা পালে বাঘ পড়েছে বলে সবাইকে ঘোল খাইয়ে দেয়, কিন্তু আজকে যখন সত্যি পালে বাঘ পড়ে তখন তাকে কেউ আর বাঁচাতে আসে না। সেই সময় নীলিমা বাইরে বেরিয়ে আসে আর তার শাশুড়ি মাকে তুলে সোফাতে বসিয়ে দেয়। আজকে আমার কোমরে ভীষণ ব্যথা লেগেছে বৌমা। আমি জানি দুপুরবেলা আমার রান্না বান্না করার সময়, কিন্তু আজকে আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। তুমি একটু আজকে রান্নাটা করে নাও বৌমা। পরিদেবী যেই এমন কথা বলে তখনই নীলিমায় ইচ্ছা করে মাথা ঘুরে মাটিতে পড়ে যাওয়ার নাটক করে আর সে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে, কিন্তু তার শাশুড়ি মা সেটা বুঝতে পারে না। আর কোমরে ব্যথা নিয়েই পরিদেবী কোনো মতে রান্নাঘরে ছুটে যায় আর জল নিয়ে এসে তার বৌমার মুখে ছিটাতে শুরু করে। এর ফলে নীলিমা ধীরে ধীরে চোখ খোলে। কি হলো বৌমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তোমাকে কতবার বলেছি একটু আরাম করো, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। আমি জানি প্রত্যেকদিন তোমাকে বাড়ির কাজ করতে হয়, কিন্তু শরীরের খেয়াল রাখাটাও তো জরুরি। এখন যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে বলো তো? আমি মানছি মা, আপনি আমাকে নিয়ে খুব চিন্তা করেন, কিন্তু বিশ্বাস করুন আজকে আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। আর আপনি যে বললেন দুপুরবেলা রান্না করতে, সেটাও আমি করতে পারবো না। তাই আজকে কিন্তু আপনাকেই কষ্ট করে সব রান্না বান্না বাড়ির কাজ করতে হবে। আমি একটু বিশ্রাম নেব, কারণ সকাল থেকেই আমার মাথা প্রচন্ড ঘুরছে। এই শুনে পরিদেবী তার বৌমাকে আর না বলতে পারে না। সে কোনো মতে তার বৌমাকে ঘরে নিয়ে গিয়ে খাটের উপর শুইয়ে দেয় আর কোমরে ব্যথা নিয়েই সে সারা বাড়িতে ছুটে ছুটে কাজ করতে থাকে।
রান্না থেকে শুরু করে কাপড় কাচা, গাছে জল দেওয়া, ঘর মোছা সবকিছু পরিদেবীকেই করতে হয়। এর ফলে সে একেবারে হাঁপিয়ে ওঠে আর তার কোমরে ব্যথা বেড়ে গেলে সে আর চলাফেরা করতে পারে না। এমন সময় নীলিমা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বৌমা, আজকে আমি কোমরে ব্যথা অবস্থায় সারা বাড়ির কাজ করে বুঝতে পেরেছি যে তুমি প্রত্যেকদিন কত কষ্ট করো, আমাদেরকে ভালো রাখার জন্য তুমি কত খাটাখাটনি করো, কিন্তু কখনো তুমি মুখ দিয়ে নিজের শরীরের অবস্থার কথা প্রকাশ করো না। আর আমি মাত্র একদিন কাজ করে একেবারে হাঁপিয়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমি আজকে তোমার কষ্টটা বুঝতে পেরেছি, কিন্তু এটা সত্যি কথা, আজকে সত্যি আমার কোমরে লেগেছে। থাক মা, আপনাকে আর কোনো কথা বলতে হবে না। আর আপনাকে আমি এবার একটা সত্যি কথা বলি, আপনি যেমন প্রত্যেকদিন ড্রামাবাজি করেন কাজ থেকে বাঁচার জন্য, সেরকম আজকেও আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য ড্রামাবাজি করে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার শরীর অসুস্থ হয়নি, আমি একদম ঠিক আছি। তবে আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন তাতেই আমি খুশি। নীলিমার কথা শুনে পরিদেবী তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ শাশুড়ি মাকে শিক্ষা দেওয়ার জন্য নীলিমা যে এরকম একটা জঘন্য কাজ করবে সেটা পরিদেবী একেবারেই ধারণা করতে পারে না। তাই পরিদেবী তার বৌমাকে খুবই বকাবকি করতে থাকে। ঠিক এমন সময় স্বপনবাবু বাড়িতে ফিরে আসে আর সে জানাই কালকে সকালবেলা স্বপনবাবুর বোন অর্থাৎ পরিদেবীর ননদ বাড়িতে আসবে। আর এই শুনে পরিদেবী খুবই ভয় পেয়ে যায়, কারণ পরিদেবী খুব ভালো মতোই জানে ননদের সামনে সে কোনো রকম ভাবেই ড্রামাবাজি করতে পারবে না। ওরে বাবা, না না, তুমি দয়া করে আমার ননদকে এখন বাড়িতে আসতে বারণ করে দাও, কারণ আমার এখন কোমরে ব্যথা। আর তোমার বোন তো আমার থেকেও অনেক বড় ড্রামাবাজ, সারা দিন একেবারে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, আমার ভালো লাগে না। আর শুনুন মা, আপনাদের জন্য একটা সুখবরও আছে। আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমি অন্তঃসত্ত্বা, তাই আমি কিন্তু আর বাড়ির কোনো কাজ সেরকম ভাবে করতে পারবো না। আর সত্যি আমার শরীরটা সেরকম ভাবে ভালো নেই, তাই মা এবার থেকে কিন্তু আপনাকে 9 মাস সব কাজই করতে হবে। নীলিমার কথা শুনে এবং বাড়িতে ননদ আসবে সেই খবর জেনে পরিদেবীর মাথায় একেবারে ঘাম জমতে শুরু করে। আর পরের দিন সকাল হতে না হতেই তার ননদ বাড়িতে এসে উপস্থিত হয়। আর ননদ আসা মাত্রই সে পরিদেবীকে একেবারে খাটিয়ে মারে। এর ফলে বাড়িতে আর পরিদেবীর কোনো রকম ভাবে ড্রামাবাজি চলে না। তাকে একদিকে নিজের বৌমার খেয়াল রাখতে হয় আর অন্যদিকে তার ননদেরও খেয়াল রাখতে হয়। এভাবেই পরিদেবীর ড্রামাবাজি একেবারে ছুটে যায় আর সে একেবারে ড্রামাবাজ শাশুড়ি মা থেকে সাধারণ কর্মঠ শাশুড়ি মাতে পরিণত হয়। তারপর থেকে নীলিমা খুবই হাসি খুশি শ্বশুর বাড়িতে বসবাস করতে থাকে। অহনা তার স্বামী মদন, শাশুড়ি মা কাঞ্চনা দেবী এবং শ্বশুরমশাই হরিপদ বাবুর সঙ্গে বাস করে। বাড়ির একমাত্র ছেলে মদন একাই সংসারের সমস্ত দায়িত্ব বহন করে। আসলে মদন এক ওষুধ তৈরির ফ্যাক্টরিতে কাজ করে। সে যা টাকা উপার্জন করে তাই দিয়ে মোটামুটি তাদের সংসার চলে যায়। কিন্তু তাদের বাড়িটা বড্ড বেশি পুরানো ধরনের, আর তাদের বাড়িতে সেরকম ভালো জিনিসপত্র কিংবা আসবাবপত্র বলতে কিছুই নেই। তাই মদন সংসার চালানোর পাশাপাশি টাকা জমানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেভাবে সে পেরে ওঠে না। এভাবেই তাদের দিন কাটে। একদিন সঙ্গীতা এবং রুহি নামে অহনার 2 বান্ধবী প্রথমবারের মতো অহনার শ্বশুর বাড়িতে আসে। কাকিমণি, এই বাড়িটা কি অহনার? মানে এটা কি অহনার শ্বশুর বাড়ি? আসলে আমরা অহনার বান্ধবী, আমরা অহনার সঙ্গে দেখা করতে এসেছি। সঙ্গীতার মুখে নিজের বৌমার নাম শুনে কাঞ্চনা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে সঙ্গীতা এবং রুহির দিকে হা করে তাকিয়ে থাকে। তাদের দুজনকে দেখে কাঞ্চনা দেবী খুব ভালো মতোই অনুমান করতে পারে যে তারা দুজনেই খুবই ধনী হওয়ার পাশাপাশি খুবই শিক্ষিত এবং মডার্ন মেয়ে। কি, তোমরা আমার বৌমার বান্ধবী? আমার বৌমা তো গরিব ঘরের মেয়ে, ওর আবার এত বড়লোক বান্ধবী আছে? তা তো জানতাম না। ঠিক আছে, চলো ঘরে চলো। এই বলে কাঞ্চনা দেবী সঙ্গীতা এবং রুহিকে নিজের বাড়ির মধ্যে নিয়ে যায়। কিন্তু তাদেরকে বসতে দেওয়ার মতো বাড়িতে ভালো কোনো চেয়ার কিংবা সোফা না থাকায় কাঞ্চনা দেবী তাদেরকে খাটের উপরেই বসতে দেয়। এরই মধ্যে সেখানে অহনা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে চলে আসে। আরে সঙ্গীতা, রুহি, তোরা এখানে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না তোরা আমার শ্বশুর বাড়িতে এসেছিস। তোরা আমার বাড়ির ঠিকানা পেলি কিভাবে বলতো? বিয়ের পর থেকে তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখিসনি। তোর ফোনে আমরা কতবার ফোন করেছি, কিন্তু কখনো তোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। 2 বছর হয়ে গেল। 2 বছর পর আমরা তোর সঙ্গে দেখা করতে এলাম, তাও আবার তোর বিয়ের কার্ডের অ্যাড্রেস দেখে।
ভাগ্যিস তোর বিয়ের কার্ডটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, তা না হলে তোর সঙ্গে হয়তো কোনোদিনও দেখাই হতো না। অহনা, সঙ্গীতা এবং রুহি তিন বান্ধবী একে অপরকে 2 বছর পর দেখতে পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু কাঞ্চনা দেবী কিছুতেই খুশি হতে পারে না। অহনা খুব ভালো মতোই বুঝতে পারে তার 2 ধনী বান্ধবীকে বাড়িতে আসতে দেখে তার শাশুড়ি মা মোটেই খুশি নয়। বৌমা, তুমি বরং এই চা দুটোই তোমার বান্ধবীদেরকে দিয়ে দাও, আমাদের জন্য না হয় তুমি পরে আরেকবার চা বানিয়ে দিও। এই, তুমি বেশি বকো না তো। বৌমা তো এই চা দুটো আমাদের জন্য বানিয়েছে, আর তুমি তো জানো দুধ চা ছাড়া আমি অন্য কোনো চা খেতে পারি না। যা দুধ ছিল বৌমা আমাদের জন্য চা বানিয়ে ফেলেছে। শোনো বৌমা, তুমি বরং তোমার 2 বান্ধবীকে লিকার চা বানিয়ে দাও। নিজের শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অহনার ভীষণ পরিমাণে খারাপ লাগে। সে তার 2 বান্ধবীর সামনে খুবই লজ্জিত বোধ করে। না না কাকিমা, কোনো সমস্যা নেই। আসলে আমি আর রুহি কেউই চা খাই না, অনেকদিন হয়ে গেছে আমরা চা খাওয়া ছেড়ে দিয়েছি। তবে অহনা, তোর মনে আছে আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা 3 বান্ধবী প্রত্যেকদিন চায়ের দোকানে গিয়ে মাটির ভাঁড়ে করে চা খেতাম? আচ্ছা ছাড় এখন এসব কথা। আসলে কাকিমণি, আমরা আমাদের বান্ধবীর সঙ্গে গল্প করতে এসেছি। এই অহনা, চল আমাদেরকে তোর ঘরে নিয়ে চল। এই শুনে অহনা সঙ্গীতা এবং রুহিকে নিজের ঘরে নিয়ে যায়। সঙ্গীতা এবং রুহি অহনার ঘরে গিয়ে দেখে যে সেই ঘরে কোনো খাট, চেয়ার, সোফা বলতে কোনো আসবাবপত্র নেই। তাই অহনা তখনই মেঝেতে মাদুর পেতে বলে, আমার সত্যি খুবই খারাপ লাগছে। তোরা আমার বাড়িতে এসেছিস আর তোদেরকে মাদুর পেতে বসতে দিতে হচ্ছে। আমি জানি মেঝেতে বসতে হয়তো তোদের একটু অসুবিধা হতে পারে, তবুও বলছি একটু আমার জন্য ম্যানেজ করে নে প্লিজ। আরে বিয়ের পর তো দেখছি তুই আমাদেরকে একদমই পর করে দিয়েছিস। মেঝেতে বসতে আবার কিসের অসুবিধা? মেঝেতে বসে বরং আমরা 3 জনে আরো বেশি ভালো করে জমিয়ে গল্প করতে পারবো, কি রুহি, তাই তো? ঠিক তখনই সেখানে অহনার শাশুড়ি মা কাঞ্চনা দেবী এসে বলে, বৌমা, তোমার বান্ধবীকে মেঝেতে বসতে দিতে তোমার খুব লজ্জা করছে তাই না? বিয়ের সময় তো যৌতুক হিসেবে বাপের বাড়ি থেকে একটা টাকাও নিয়ে আসতে পারোনি, ভিখারির মতো চলে এসেছো। আর নাইবা তোমার বাবা মা তোমাকে কোনো জিনিস দিতে পেরেছে? তোমার বাবা মা যদি খাট, আলমারি আর অন্যান্য আসবাবপত্র দিত তাহলে এতদিনে তো তোমার ঘরটা সাজানো গোছানো থাকতো। যতদিন না তোমার বাবা মা তোমাকে খাট, আলমারি দিচ্ছে ততদিন কিন্তু আমিও খোকাকে কিছু কিনতে দেব না। হ্যাঁ, আচ্ছা একটু তুমি আমার সঙ্গে বাইরে চলো তো। এই বলে কাঞ্চনা দেবী তার বৌমাকে ঘরের বাইরে একটা সাইডে নিয়ে যায়। তুমি নিশ্চয়ই তোমার বড়লোক বান্ধবীকে আমাদের বাড়িতে ডেকেছো তাই না? আর এখন তুমি নাটক করছো যেন ওরা নিজে থেকেই আমাদের বাড়িতে এসেছে। কি দরকার ছিল তোমার বড়লোক বান্ধবীদের বাড়িতে ডাকার? এখন ওদেরকে খাওয়ানোর জন্য শুধু শুধু মাছ মাংস কিনতে হবে, কতগুলো টাকা খরচা হবে বলো তো? তাই বলছি শোনো, তাড়াতাড়ি ওদেরকে বাড়ি থেকে বিদায় করো। দুপুরের আগে যেন ওরা বাড়ি চলে যায়, তাহলে ওদের জন্য আর রান্না বান্না করতে হবে না। মা, আপনি একটু আস্তে বলুন, ওরা তো শুনতে পেয়ে যাবে। আর আপনি এরকম করে বলবেন না, ওরা প্রথমবারের মতো আমার শ্বশুর বাড়িতে এসেছে। আর আমি কি না খাইয়ে এই গরমের মধ্যে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে পারি বলুন? হ্যাঁ, পাঠিয়ে দিতে হবে, কিছু করার নেই। তোমার বান্ধবীরা নামেই বড়লোক, প্রথমবার তোমার শ্বশুর বাড়িতে এলো, খালি হাতে কিভাবে এলো ওরা? ভালো ভালো মিষ্টি, উপহার কিছু অন্তত নিয়ে আসতে পারতো। কাঞ্চনা দেবী খুবই চিৎকার করে কথাগুলো বলাই সঙ্গীতা এবং রুহি স্পষ্টভাবে তার কথাগুলো শুনতে পায়। তাই তখনই তারা সেখানে এসে বলে, কাকিমণি, আপনি শুধু শুধু আমাদের জন্য একদম চিন্তা করবেন না। আসলে আমরা অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি আমাদের সবার জন্যই। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব। ভেবেছিলাম আসার পথে আপনাদের জন্য কিছু কিনে নিয়ে আসব, কিন্তু বাইরে এত গরম, সব দোকানপত্র বন্ধ ছিল। তাই ভাবলাম আমাদের সবার জন্য বাইরে থেকে কিছু ভালো ভালো খাবার অর্ডার করি। হ্যাঁ একদম, আর এতে করে আমাদের বান্ধবীকেও শুধু শুধু আমাদের জন্য এই গরমের মধ্যে রান্না করতে হবে না। আর আমরা তো এখানে বেশিক্ষণ থাকবো না, অহনাকে রান্না বান্না করতে না হলে আমরা তাহলে বেশিক্ষণ ধরে গল্প করতে পারবো। অনলাইনে তারা 2 বান্ধবী খাবার অর্ডার করেছে শুনে কাঞ্চনা দেবী প্রচন্ড খুশি হয়। সে মনে মনে ভাবে, এই তো এতক্ষণে এরা কাজের কাজ করেছে, আজকে তাহলে বড় রেস্টুরেন্টের দামি দামি খাবার খেতে পারবো। আমার কতদিনের ইচ্ছে ছিল বড় রেস্টুরেন্টের খাবার খাবো। ভাগ্যিস বৌমার 2 ধনী বান্ধবী আমার বাড়িতে এসেছে। এরা এসে আমার তো বড় লাভ হচ্ছে। এদেরকে যতটা খারাপ ভেবেছিলাম এরা তো ততটা খারাপ নয়। তোরাও না শুধু শুধু কেন যে খাবার অর্ডার করতে গেলি? তোদের জন্য কি কি রান্না করব আমি আর আমার শাশুড়ি মা সেটাই আলোচনা করছিলাম। তোরা দুজনে একই রকম থেকে গেলি, একটু চেঞ্জ হলি না তোরা। কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় তাদের বাড়িতে এসে বিভিন্ন রকমের দামি দামি বড়লোকি খাবার দিয়ে চলে যায়। কাঞ্চনা দেবী সেই বড়লোকি খাবার আগে কখনো চোখেও দেখেনি।
আর সেই জন্য সে প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায়। তাই খাবার আসা মাত্রই সে যেন খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন সে মন ভরে অনেক অনেক খাবার খায়। খাওয়া দাওয়া শেষ করে অহনা তার দুই বান্ধবীকে নিয়ে আবার নিজের ঘরে চলে যায়। অহনার সঙ্গে কথা বলে তারা দুজনে বুঝতে পারে বিয়েতে অহনার বাবা মা যৌতুকে তেমন কিছু দিতে না পারায় তার শাশুড়ি মা সবসময় অহনাকে কথা শোনায় এবং তার উপর অত্যাচার করে। অহনার দুঃখের কাহিনী শুনে সঙ্গীতা এবং রুহি দুজনেরই মন খারাপ হয়ে যায়। দেখ অহনা, তুই যে শুধু আমাদের কাছের বন্ধু তা নয়, তুই আমাদের বোনের মতো। তুই তো জানিস আমরা দুজনে তোকে কতটা ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে আমাদের বন্ধুত্ব। তোকে শ্বশুরবাড়িতে এভাবে কষ্ট পেতে দেখে আমাদের সত্যি খুবই খারাপ লাগছে। দেখ, তোকে আমরা কোনোভাবে অপমান করার চেষ্টা করছি না, কারণ তুই আমাদের খুবই ভালো মতোই জানিস। তোর চোখে জল দেখলে আমাদের চোখে জল চলে আসে। আসলে আমরা সবটাই বুঝতে পারছি, কাকু কাকিমা তোর বিয়েতে সেরকম ভাবে কিছু দিতে পারিনি বলে তোর শাশুড়ি মা সবসময় তোর উপর অত্যাচার করে। আমরা দুজনে তোকে একটু সাহায্য করতে চাই। তোর ঘরে তো সেরকম কোনো আসবাবপত্র, খাট আলমারি কিছু নেই, তাই আমরা দুই বান্ধবী তোকে কিছু টাকা দেব। তুই তোর ঘরের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র কিনে নিবি। দেখ, আমরা তোর বোনের মতো, আশা করছি তুই আমাদের কথা রাখবি। না রে, তোরা কি পাগল নাকি? আমি তোদের কাছ থেকে টাকা নিয়ে খাট আলমারি কিনবো? বিয়ের আগে তোরা আমাকে অনেক সাহায্য করেছিস, এমনকি শুধুমাত্র তোরা আমার পাশে ছিলিস বলেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি। তোরা দুজনে মিলেই আমার পড়াশোনার সব খরচ বহন করেছিস। এমনিতেই আমি তোদের কাছে অনেক কৃতজ্ঞ। তোরা আমাকে আর দয়া করে ঋণী করিস না। কাঞ্চনা দেবী জানালার বাইরে থেকে তার বৌমার কথা শুনে খুবই রেগে যায়। আরে শয়তান মেয়ে, আমার বৌমাটা এত মাথা মোটা কেন কি জানি। এত বড় লোক দুটো বান্ধবী পেয়েছে, কোথায় ওদের ঘাড় মোটকে টাকা পয়সা আদায় করবে তা নয়, ভালো মানুষ সাজতে যাচ্ছে। না না, আমাকেই কিছু একটা করতে হবে। এই বলে কাঞ্চনা দেবী তখনই হঠাৎ করে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। আরে বৌমা, তোমার বান্ধবীরা যখন ভালোবেসে তোমাকে কিছু দিতে চাইছে তখন তুমি শুধু শুধু না করছো কেন? তুমি এত ভালো বোনের মতো দুটো বান্ধবী পেয়েছো, তোমার তো ভাগ্য ভালো। তাছাড়া ওরা ভালোবেসে তোমাকে কিছু দিতে চাইছে, সেটা তুমি যদি অস্বীকার করো এই মেয়ে দুটো তো কষ্ট পাবে, তাই না? আর এই যে তোমাদেরকে বলছি, তোমরা দুজনে সত্যিই খুবই ভালো। আমার বৌমার কষ্টটা তোমরা বুঝতে পেরেছো। আসলে তোমাদের বান্ধবীর ঘরে খাট আলমারি সোফা কিছু নেই বলে তোমাদের বান্ধবীকে খুব কষ্ট করেই থাকতে হয়। হ্যাঁ কাকিমা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আসলে অহনা প্রথম থেকে এরকম, ও কিছুই নিতে চায় না। তবে আপনার যে এটাতে কোনো আপত্তি নেই এই দেখে আমরা খুশি হলাম। দেখলি তো অহনা, তোর শাশুড়ি মায়েরও এতে কোনো আপত্তি নেই। এই নে, এতে 2 লক্ষ টাকা আছে। তোর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তুই কিনে নিবি। আর হ্যাঁ, তোর যখনই কোনো অসুবিধা হবে আমাদের কিন্তু অবশ্যই জানাবি, কেমন? অহনা কিছুতেই তার বান্ধবীর কাছ থেকে টাকা নিতে চায় না, কিন্তু কাঞ্চনা দেবী তখনই নির্লজ্জের মতো হাত বাড়িয়ে বলে, তোমরা টাকাটা বরং আমাকে দাও। আসলে আমার বৌমা বাইরে ঘাটে সেরকম বেরোয় না, তো যা কেনাকাটা করার সব আমিই কিনে দেব। আমি বেশ ভালো ভালো জিনিসপত্র কিনে আমার বৌমার ঘরটা একদম সাজিয়ে দেব। এই শুনে সঙ্গীতা কাঞ্চনা দেবীর হাতে 2 লক্ষ টাকা দিয়ে দেয়। সঙ্গীতা এবং রুহি দুজনে মনে মনে ভাবে এবার হয়তো অহনার উপর তার শাশুড়ি মা কোনো অত্যাচার করবে না। তাই তারা খুশি মনে নিজের নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে 2 লক্ষ টাকা পেয়ে কাঞ্চনা দেবী বেজায় খুশি, কিন্তু সেই টাকা দিয়ে সে তার বৌমাকে কোনো কিছু কিনে দেয় না, বরং সে নিজের জন্য দামি দামি জিনিসপত্র কেনে। এতে অহনার রাগ হলেও তার কিছু করার থাকে না। আর সেই সাথে 2 লক্ষ টাকা হাতে পেয়ে কাঞ্চনা দেবী প্রচন্ড পরিমাণে লোভী হয়ে ওঠে। সেই টাকা শেষ হতে না হতেই সে আবার সঙ্গীতা এবং রুহির কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা শুরু করে। একদিন কথায় কথায় কাঞ্চনা দেবী তার বৌমার কাছ থেকে সঙ্গীতার বাড়ির অ্যাড্রেস জেনে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আর বলো না, আসলে আমার ছেলে খুব অসুস্থ। আমার ছেলেটা হসপিটালে ভর্তি আছে, আর আমার বৌমাও তো রাত দিন হসপিটালে পড়ে আছে। আমার ছেলেটাকে বাঁচানোর জন্য এখন 3 লক্ষ টাকা দরকার। দয়া করে আমাকে 3 লক্ষ টাকা দাও। আমার বৌমা এখানে আসতে পারেনি বলে আমাকে পাঠিয়েছে। আমি জানি তুমি নিশ্চয়ই তোমার বান্ধবীকে সাহায্য করবে। এই কথা শুনে সঙ্গীতা দ্বিতীয়বার কিছু না ভেবেই 3 লক্ষ টাকা কাঞ্চনা দেবীকে দিয়ে দেয়। আর এই দেখে কাঞ্চনা দেবী মনে মনে খুবই খুশি হয়। এভাবে কয়েক মাস পর পর কাঞ্চনা দেবী কখনো সঙ্গীতার বাড়িতে যায়, আবার কখনো রুহির বাড়িতে যায়, আর অহনার নাম করে মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে টাকা নিতে থাকে। এরকম বারে বারে তার টাকা নেওয়া দেখে সঙ্গীতা এবং রুহির মনে কেমন যেন খটকা লাগে।
তাই তারা একদিন কোনো কিছু না বলেই আবার অহনা শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তারা দেখে যে অহনার উপর তার শাশুড়ি মা ঠিক আগের মতোই অত্যাচার করছে, আর অহনার ঘর সংসার ঠিক আগে যেরকম ছিল সেরকমই থাকে। অহনার জীবনে কোনো পরিবর্তন তারা দেখতে পায় না। আমরা ঠিকই ভেবেছিলাম আপনি এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলে আমাদের বান্ধবীর নাম করে আমাদের কাছ থেকে টাকা লুটেছেন। তবে আপনি যে আমাদের কাছ থেকে মিথ্যা কথা বলে বলে টাকা নিয়েছেন সেই জন্য নয়, আপনি আমাদের বান্ধবীর গায়ে হাত তুলেছেন সেটার জন্য আমরা আপনাকে পুলিশে দেব। পুলিশের কথা শুনে কাঞ্চনা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না, কিন্তু দয়া করে আমাকে পুলিশে দিও না তোমরা। বৌমা, তুমি তোমার বন্ধুদেরকে বলো না যাতে আমাকে ক্ষমা করে দেয়। শুনুন, আমরা কিন্তু আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আমরা যাই হয়ে যাক না কেন আমাদের বান্ধবীর চোখে কিন্তু জল দেখতে পারবো না। আর অহনা, আমি আমার বরের অফিসে মদনদার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। আশা করছি ওই চাকরিটা জয়েন করার পর তোদের সংসারে আর কোনো কষ্ট থাকবে না। এই শুনে অহনা খুবই খুশি হয়। অহনা হাত জোড় করে তার দুই বান্ধবীর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করে। পরের মাস থেকেই রাকেশ চাকরিটা জয়েন করে, আর তার মাসিক বেতন অনেক বেশি হওয়ায় 2-3 মাসের মধ্যেই তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটে। এখন অহনা তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করে।